আচ্ছা, স্কুলের দিনগুলোর কথা কি আপনার মনে পড়ে? কিংবা কলেজের বাঁক দিয়ে বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে যাওয়ার কথা? রোমন্থন হয়তো মানুষের সবচেয়ে পরম বন্ধু। হয়তো আপনি আমি এখনো বেঁচে আছি স্রেফ আমাদের অতীতের স্মৃতি রোমন্থন করার লোভে। দূরকল্পে আজ আপনি এমনই একটি রোমন্থনের গল্প শুনবেন। সাহিবুর রাসূলের লেখা মঞ্জু গল্পের কথক হিসেবে আমি নওশীন জাহান মাশরুফা পুরোটা সময় থাকবো আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। অনেকক্ষণ চোখ কুঁচকে থেকে ওকে চিনলাম। ঠিকই তো, এই যে দেখি আমাদের মঞ্জু। মঞ্জু আমার কলেজ জীবনের বন্ধু। ওর সাথে আমার ঘনিষ্ঠতা বিশেষ ছিল না, কিন্তু আমরা বেশ ভালো বন্ধু ছিলাম। সত্যি বলতে মঞ্জু সবার ভালো বন্ধু ছিল। কলেজের সবাই ওর সাথে মিশতে চাইতো। কিছু কিছু মানুষ থাকে না, যাদের কিছুতেই অপছন্দ করা যায় না। মঞ্জু সেই কাতারেরই ছিল। মঞ্জুর আলাদা একটা দল ছিল। দল বলতে ফুটবল টিম। 16 জনের একটা টিম। পুরো কলেজ মাতিয়ে রাখতো ওরা। কলেজের সবার মতো আমিও সেই দলে ভিড়তে চাইতাম। সেই আশা পূর্ণ না হলেও আমার আফসোস ছিল না। মঞ্জুকে সবসময় হাসি মুখেই দেখেছি আমি। পরিচিত অপরিচিত সবার সাথেই মঞ্জুর বিচরণ। প্রতিদিন দুপুরে টিফিনের সময় জনা ত্রিশেক ছেলে কলেজের মাঠে একসাথে ফুটবল খেলতে নামতো। মঞ্জু এর নাম দিয়েছিল বাংলা ফুটবল। একটাই বল, একটাই গোলপোস্ট আর অসংখ্য পা। বল পায়ে সে কি কাণ্ড! মঞ্জু নেতৃত্বে থাকতো। খেলা শেষে সবাই যখন ঘামে ভিজে বিশ্রামে ব্যস্ত, মঞ্জু তখন টহলে বের হতো। টিফিন টহল। যাকে ইচ্ছা হয় তার কাছ থেকেই টিফিন খেত সে। এর সিঙ্গারা, ওর এক টুকরো রুটি। মজার ব্যাপার হচ্ছে মঞ্জুকে কেউ বাধাই দিত না। তাই কলেজের টিফিন শেষে প্রায় নিয়মই হয়ে গিয়েছিল ছেলে মেয়ে নির্বিশেষে মঞ্জুর টিফিন টহল। সেই মঞ্জুকে আমি আজ পার্কে দেখতে পেলাম। দূর থেকে খানিকটা পরিচিত লেগেছিল, কাছে এসে দেখতে মঞ্জুর পরিণত চেহারা দেখে চোখের সামনে পুরো কলেজের স্মৃতি ভেসে আসলো। মঞ্জু এক মনে বসে আছে ঠান্ডা বেঞ্চিতে। ওর দৃষ্টি পার্কের মাঠে খেলারত বাচ্চাদের দিকে। আমার উপস্থিতি টের পেয়ে আমার দিকে তাকালো। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। মনে হলো চেনার চেষ্টা করছে। ওর মুখে হাসি ফুটে উঠল, মঞ্জুর সেই পুরনো পরিচিত হাসি। কলেজ জীবনেও মঞ্জুকে এভাবে হাসতে দেখেছি আমি। কেন জানি রাকিবের সাথে মঞ্জুর ঘটনাটা মনে পড়ে গেল। আমাদের কলেজে মোবাইল আনা নিষিদ্ধ ছিল, কিন্তু রাকিব রোজই মোবাইল আনতো। কে যেন একদিন স্যারকে এ বিষয়ে বলে দেয়। স্যার সেদিন ক্লাসে ঢুকেই ঘোষণা করে আজ ছেলেদের চেকিং চলবে। স্যার কথাটা বলেই সোজা রাকিবের দিকেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মঞ্জু উঠে দাঁড়ায়। তারপর ওর পকেট থেকে বের করে আনে একটা নোকিয়া 1200 মডেলের ফোন। সবাই তো অবাক। স্যারও বেশ বিস্মিত হয়ে মঞ্জুর কাছ থেকে মোবাইলটা নিয়ে সেদিনের মতো ইস্তফা দেয় চেকিংয়ের। মোবাইলটা যে মঞ্জুর তা আমরা জানতাম, তবে রাকিবকে বাঁচানোর জন্য নিজের কোরবানি কেন দিল তা বুঝতে পারলাম না। রাকিবের সাথে মঞ্জুর বেশ একটা মনোমালিন্যতা ছিল। একবার বিপক্ষ দল থেকে টাকা খেয়ে রাকিব বেশ কয়েকটা গোল হজম করে। অথচ সবাই জানে গোলকিপার হিসেবে রাকিব খুবই ভালো। সেই ম্যাচ 3-0 হারার পর মঞ্জু বাঁশ নিয়ে গিয়েছিল রাকিবকে মারতে। তারপর থেকে ওদের মধ্যে সামান্য দূরত্ব এসে গিয়েছিল, আর এই জন্যই রাকিব নিজে খুব অবাক হয়েছিল মঞ্জুর আত্মত্যাগে। আমরা যখন মঞ্জুর মহানুভবতায় মুগ্ধ, মঞ্জু তখন রহস্যের পর্দা টানল। ওর নতুন একটা মোবাইল দরকার, অথচ ওর বাবাকে হাজার বলেও নাকি কোনো সুবিধা করতে পারছিল না। উল্টো নোকিয়া 1200 নাকি আরও কয়েক বছর চালানোর পরামর্শ দেয়। মঞ্জু তখন পুরাতন মোবাইল থেকে নিষ্কৃতি পাবার জন্য স্যারকে গিয়ে রাকিবের মোবাইলের কথা বলে আসে। তারপর সে নিজেই স্যারের হাতে নিজের পুরাতন মোবাইলটা সঁপে দেয়। মঞ্জুর কথা শুনে ক্লাসে হাসির রোল পড়ে গেল। টোপ হিসেবে ব্যবহৃত রাকিবও সেই হাসিতে যোগ না দিয়ে পারল না। সেই মঞ্জু আমার সামনে, এক হাসি ছাড়া। আগের সেই মঞ্জুর কিছুই অবশিষ্ট নেই আজ।
কয়টা বছর গেল, মাত্র 9। এত অল্প সময় মানুষের এত পরিবর্তন কি সম্ভব? সে মঞ্জুর সাথে আমার চোখের সামনের মঞ্জুর আকাশ পাতাল পার্থক্য। চোখ কোটরে ঢুকে গেছে, নিষ্প্রভ চোখের দ্রুতি, তাতে আর আগের তেজের কিছুটাও অবশিষ্ট নেই। গালে চামড়া বসে গেছে, চোয়ালের হাড় স্পষ্ট, আগের মতো মাথা ভর্তি চুলের সামান্যটুকুও নেই। আর সবচেয়ে বেমানান ওর ডান পায়ের কাছে থাকা একটা ক্রাচ। আমি অবাক হয়ে ক্রাচটার দিকে তাকাতেই ও বলল, কয়েক বছর আগের দুর্ঘটনার ফল। এটা ছাড়া এখন ওর আর হাঁটা হয় না। কেন জানি কথাটা শোনার পরেই আমার 2 চোখ বুজে এলো। চোখ বন্ধ করে যেন দেখতে পেলাম বল পায়ে নিয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে এগিয়ে যাচ্ছে মঞ্জু। চোখ খুললাম, মঞ্জুর হাত ক্রাচের ওপর। ও আদর করানো ভঙ্গিতে ক্রাচটাকে হাত বোলাতে লাগলো। আমার কল্পনার বাস্তবে ধাক্কা খেলো। হয়তো হয়তো আর কোনোদিনও মঞ্জুকে ফুটবল নিয়ে দৌড়াতে দেখব না। চিন্তাটা পার্কের স্নিগ্ধ বিকালটাকে পাংশু করে দিল। মঞ্জু আমাকে প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলো, সব প্রশ্ন আমাকেই ঘিরে। এর নিজের সম্পর্কে কিছুই বলছে না। কথায় কথায় কলেজের নানা ঘটনা উঠে আসলো। হাসিতে ভরে উঠল আমাদের মুখ। আর তখনই আমি লক্ষ্য করলাম মঞ্জুর হাসিতে প্রাণ নেই। সাথে সাথে নিজের বোকামি বুঝতে পারলাম। আমি অজান্তেই ওকে কষ্ট দিচ্ছি অতীত টেনে তুলে। আমি চুপ হয়ে গেলাম। মঞ্জুর হয়তো টের পেয়েছে আমার আত্মদংশন। বেশ কিছুক্ষণ আমরা চুপচাপ বসে থাকলাম। তারপর মঞ্জু তাকিয়ে থাকলো ওর প্রতিবিম্বহীন চোখ জোড়া নিয়ে। আমি কি প্রশ্ন করব বুঝতে পারলাম না। ঠিক তখনই তৃতীয় কারো উপস্থিতি টের পেলাম। দেখলাম একজন মহিলা আমাদের পেছন থেকে এসে মঞ্জুর পাশে দাঁড়িয়েছে। সাথে সাথে আমার মাথায় একটা প্রশ্ন আসলো। তবে আমি জিজ্ঞেস করার আগেই মঞ্জু পরিচয় করিয়ে দিল ওর স্ত্রীর সাথে। পরিবেশটা হালকা হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর মঞ্জু ওর স্ত্রীর হাতটা চেপে ধরে বলল, আমি খুব ভালো আছি, বুঝেছিস? খুব ভালো। ঠিক তখনই একটা ফুটবল উড়ে এসে পড়ল ঠিক ক্রাচটার উপর। আমরা চমকে উঠলাম। কয়েকটা বাচ্চা ছেলে দৌড়ে আসলো বলটা নেবার জন্য। আমি বাচ্চাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে মঞ্জুর দিকে তাকালাম। দেখলাম ওর চোখ স্থির হয়ে আছে মাটিতে পড়ে থাকা ফুটবলটার উপর। আমি বিস্মিত হলাম মঞ্জুর দৃষ্টি দেখে। পলকহীন চোখে মঞ্জু ফুটবলটার দিকেই তাকিয়ে আছে। আর ওর নিষ্প্রভ দ্যুতিহীন চোখ এখন এক অদ্ভুত আলো জ্বলজ্বল করছে। এই ছিল দুরুগল্পের আজকের নিবেদন। গল্পটি শোনার সময় কি আপনারও কোনো বন্ধু স্মৃতি মনে পড়ে গেছে? আপনার সেই বন্ধুকে উদ্দেশ্য করে কিছু বলার থাকলে শেয়ার করুন কমেন্ট বক্সে। কে জানে সেই বন্ধুটির কাছে হয়তো আপনার লেখাটিও পৌঁছে যাবে কোনো একদিন। আজ এই পর্যন্তই। দেখা হবে দুরুগল্পের পরবর্তী গল্পে।